একটা ভিডিও দেখলাম আপনার, যে ভিডিওটা ভীষণ ভাইরাল হয়েছে, যে কি নাম করলেন এখন? হ্যাঁ, লিমুজিন কার। এই যে কার্ডটা আমরা এটা বিদেশে দেখতে পাই, তো এই কার্ডটা যখন আপনি এখানে বানাইলেন, মানুষের রিয়েকশনটা কি? মানুষ তো আমাকে দেখলে এরকম ভাবে যে মানে বাইরের থেকে কোথা থেকে মনে হয় এটা আনছি, আমাকে বলে যে আমি চলবো বা আমাকে একটু চালাও। তখন আমি বলি যে সময় নেই, কারণ আমি তো ইউটিউবে পর্যন্ত কাজ করি। তো মানুষ তো মানে এটা নিয়ে বেরোই মুশকিল, রাস্তায় বেরোলে ভিড়। ওয়েলকাম টু আওয়ার শো টক উইথ ঋতু পডকাস্টে আপনারা অনেক অনেক স্বাগত। আজকে আমরা যার বাড়িতে আসি তার সঙ্গে আমার আগের কোনো পরিচয় নাই, কিন্তু আজকে থেকে 4-5 দিন আগে হঠাৎ ইউটিউব স্ক্রল করতে করতে যার ভিডিও ভীষণ অ্যাট্রাক্ট করে আমারে, আর আমার খুব জানতে ইচ্ছা হয়, যদিও এই বিষয়ে নলেজ জিরো, তবু জানতে ইচ্ছা হয় যে কেন এরা শুরু করছেন, তাই না, কি কারণ, কি রিজন। আমি আজকে আসি টেকনিক্যাল পার্থ অর্থাৎ মিস্টার পার্থ সাহার বাড়িতে। নমস্কার দাদা। নমস্কার সবাইকে। টক উইথ ঋতুতে আপনারা অনেক অনেক স্বাগত। পডকাস্টে এই ফার্স্ট টাইম আমার ভিডিওতে যারা দর্শক আছে তারা এই ধরনের সাবজেক্ট দেখব, এবং আশা করি ত্রিপুরাতে ফার্স্ট টাইম আপনি এই ধরনের কাজ করতেছেন, যার জন্য আজকে আমরা আশা। টেকনিক্যাল পার্থ এর পেছনের কারণটা কি? টেকনিক্যাল পার্থ হওয়া মানে আপনার যে টেকনিক্যাল পার্থ হইছেন, তার পেছনে বিশেষ একটা উদ্দেশ্য আছে, তার কারণটা কি? ছোট থেকেই আমার ইলেকট্রনিক্সের উপরে দীর্ঘ নেশা। মানে কেমনে শুরু করছেন আর কি? শুরু করছি বলতে আমি তো প্রথম এগুলি নিয়ে খেলতাম, তারপরে ধীরে ধীরে এই খেলাটাই আমার একটা নেশা হয়ে গেছে। তারপরে আমি আমাদের বিভিন্ন বন্ধুকে নিয়ে বিভিন্ন জিনিস বানাই, বিভিন্ন প্রোগ্রামে আমার প্রজেক্টগুলি তারা নিয়ে যায়। তারপরে এইভাবে 2015-16-তে আমি প্রথম ইউটিউবে একটা ইলেকট্রিক বাইক ছাড়ি। এটা কি কোনো রকম পরিকল্পনা আগের থেকেই আসছিল না সাডেন? কোনো পরিকল্পনা নেই, মোবাইলে তো ভিডিও দেখি, আমি ভাবছি আমারটাও সবাই দেখো। আচ্ছা আচ্ছা। তো আমি এবার একদিন রাত্রে আপলোড করছি, তখন আমাদের নেটও খুব স্লো ছিল, 2 GB এরকম স্পিডে। সারা রাত্র বসে যেই সকালে ঘুমাতে উঠে দেখি 13 জন ভিউজ আমার এই ভিডিওতে আইছে। তা আমি এইভাবে বিকালবেলা দেখি যে 25 জন, ধীরে ধীরে বাড়ে। 7 দিন পরে আমাকে কল করছে ইউটিউব থেকে যে তোমার ভিডিওটা কি তুমি আমাদের সঙ্গে শেয়ার করতে চাও, আমাদের সঙ্গে কি তুমি বিজনেসে আসতে চাও? তখন আমি বললাম যে না, ডাইরেক্ট না। আমি তো বুঝতেই পারি না যে আসলে কি হবে বা না এলে কি হইব, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি না করে দিছি ডাইরেক্ট। তারপরে কিছু টাকার সমস্যা আমি ভুগি, কারণ আমার ইনকাম সোর্স জিরো। তো আমি ভাবতেছি কি করুম। তখন একটা দোকানে আমি ঢুকি, আগরতলাতেই আমার বাড়ির পাশে। ওইখানে আমি প্রথম 5,000 টাকার মতো পাই। এটা দিয়েও আমার কষ্ট হয়। তারপরে আমার একটা বন্ধু আমাকে অনেক হেল্প করছে। উনি বলছে যে তোমার এই কন্টেন্টগুলা তুমি ইউটিউবে ছাড়ো, এখানে টাকা পাইবা। আমার বিশ্বাসই হয় না যে ইউটিউবতে টাকা পাওয়া যাইব। মানে টাকাটা কই থেকে আইব, কি করে আইব, আমি কিচ্ছুই জানি না। তারপরে আমি ওর কথাই আবার নতুন করে 2018-এর 1 তারিখ টেকনিক্যাল পার্থ নামে, তখন অনেকগুলা ইউটিউব চ্যানেলে টেকনিক্যাল নামে চলতো। এর মধ্যে একটা চ্যানেল দেখতাম খুব ভালো চলতো, টেকনিক্যাল গুরুজি। তো ওই হিসাবে আমার নাম পার্থ সাহা, তো আমি আমার চ্যানেল নামটা রাখছি টেকনিক্যাল পার্থ। তারপরে আমি ফার্স্ট ভিডিও 2018-এর 1 তারিখেই ছাড়ি, একটা ছোট্ট বাচ্চার বাইসাইকেলে। আমার বাড়ির একটা আমার ভাতিজা, ও এই সাইকেলটা তৈরি করছে। তারপর প্রথম আমি আমার ভাইয়ের একটা ভিডিও এই চ্যানেলে আপলোড করি, যেটা প্রথম 7 দিনেই 2 মিলিয়নে ভিউজ পেয়েছি আমি। তারপর আমার এটার প্রতি নেশা আরও জাগলো। তারপর থেকে আমি ইউটিউবের একদম আমার মানে হবি এবং ব্যবসা সবই এটাকে প্রফেশনাল দিকে আমি ধীরে ধীরে আগিয়ে নিয়েছি। তারপরে 2018-এর ডিসেম্বর মাসে আমি প্রথম ইউটিউবের আর্নিং পাই। ওইখানে আমি একটা কিছু পেমেন্ট পাই, অল্প কিছু টাকা, কিন্তু আমার ভালো লাগছে, কারণ প্রথম আমি ইউটিউব থেকে কিছু কামাইছি। তারপর আমি এই টাকাগুলি দিয়ে কিছু জিনিস কিনি, এবং ধীরে ধীরে আমি উৎসাহিত হয়েছি, এবং ভিডিও কন্টেন্টগুলো আরো আগের থেকে ভালো একটা ক্যামেরা কেনার জন্য আরো কাজ করি। তারপর একটা সোনি A7 ক্যামেরা কিনি। ওটার পরে ধীরে ধীরে আমার ইউটিউবটা আরো সুন্দর হয়,
এবং আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাই রীতিমতো। তো খুব বেশি ভিডিও আমি আপলোড করি না, ধরেন মাসে একটা প্রথম দিকে আপলোড করতাম। তারপরে আমি এই ভিডিওর মাঝখানে লকডাউন পরে, এই লকডাউনে আমি একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন একটা বাইক বানাই। কারণ আমাদের রুলসে এটাই কইতো যে একজন থেকে আরেকজনের ডিস্টেন্স তার 3 মিটার থাকুন লাগে। তো আমি চিন্তা করি যে এমন একটা বাইক বানাবো যেটা আমি আমার মেয়ের নিয়ে স্কুলে যাওয়ার সময় আমার থেকে যাতে আমার মেয়ে 3 মিটার দূরে বসে। তো আমার বাইকটা এমন লং বানাই যে বাইকটা প্রথম যে চলাই তার থেকে পিছনে যে বসে তার ডিস্টেন্সটা 3 মিটার থাকে। তাহলে বুঝতে পারেন বাইকটা কত লম্বা, একদম প্রায় 5.5 ফুট 6 ফুটের মতো লম্বা বাইকটা। এটা নিয়ে যখনই আমি বেরোতাম খুব ভিড় হতো, লোকেরা ফটো তুলতো আমার সঙ্গে, বাইকের সঙ্গে, আমার ভালো লাগতো। এটা কত সময় কথা কইতাছেন? এই তো যখন প্রথম আমাদের লকডাউন পরে। তারপরে এইভাবে আমি আরো কন্টেন্ট বানাই। এর মধ্যে আপনারা এখানে দেখতে পারবেন যে আমি আরো বেশ কিছু হ্যান্ডিক্যাপস ভাইয়ের জন্য এইটা বানিয়েছি, ট্রাইকটা 3 চাকার। পেছনে আপনারা দেখেন যে একটা নর্মাল বাইসাইকেলটা আমি ইলেকট্রিকে করছি। তো এইভাবে আমি বিভিন্ন প্রকার কাজ করি। এর মধ্যেই আমি একটা এই মাসে একটা লিমুজিন কার নামে একটা গাড়ি বানিয়েছি। এটার মধ্যে আমি একটু আইতাছি, এটা একটু পরে আইতাছি যে আপনি যে এই কাজগুলি করেন, এই কাজগুলোর ভীষণ সময়ের একটা ব্যাপার। এই সময়টা বের করেন কি, মানে এটা তো প্রফেশন। এর আগে যখন এটা প্রফেশন আসলো না, আপনি একজনের কইলেন যে দোকানে থাকতেন, কিন্তু যখন আস্তে 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 মনে হইলো যে না এই কাজটাই আমি পেশা হিসেবে নিব, সময় কতটুকু লাগে এই জিনিসগুলি বানানোর জন্য? নর্মাল আমরা যারা অন্য কোনো কাজ করি 6-7 ঘন্টা ডিউটি করি, সেম এখানেও আমাদের 6-7 ঘন্টা ডেইলি ওয়ার্ক করতে লাগে। এটাও আপনি মনে করেন যে একটা কাজই, ওটা অন্য কেউ আন্ডারে করেন, এটা হয়তো আমি বাড়িতে নিজের কাজে নিজে করি, কিন্তু সেম আমি প্রত্যেক দিন প্রতিনিয়ত সকাল 9টা থেকে বিকাল 4টা 4:30 অবধি তো কাজ করি। তারপরে এই কাজের ফাঁকে ফাঁকে যখন মনে করি যে মানে আরো কিছু নতুন করব, তখন অন্যের ভিডিও দেখি, অন্যের ভিডিও দেখে নিজেকে নিজে বুঝি যে আমার এইরকম করতে হবে, এটা আমি ভুল করতেছি। এই যখন আপনি মনে করলেন যে এই জায়গার মধ্যে আয়াসেরা আমার এই ধরনের কাজগুলি করতে হইব, আপনি কি কেউ কোনোদিন মানে হয় না হেল্পার সাপোর্ট এরকম কি কেউ আছে যে, নাকি আপনার কাজের সঙ্গে যে হেল্প করে এরকম কেউ আছে? হ্যাঁ, আমার কাজের সঙ্গে তো প্রথম দিকে আমার লকডাউনে আমার ছেলে ছিল, স্টাফ ছিল। তারপরে অন্য সময়ও আমার বাড়ির থেকে সবাই হেল্প করে আমাকে। ধরেন আমি কোনো একটা গাড়ির নিচে কোনো কাজ করছি, তখন আমার একটু কিছু দরকার, তখন আমার ফ্যামিলি আমাকে আমি ডাক দিলে আগিয়ে দেয় যে এটা দাও আমাকে, ফ্যামিলি সাপোর্ট করে আমাকে। এই যে নতুন একটা ভিডিও দেখলাম আপনার, যে ভিডিওটা ভীষণ ভাইরাল হয়েছে, যে কি নাম কইলেন এখন? হ্যাঁ, লিমুজিন কার। এই যে কারটা আমরা এটার বিদেশে দেখতে পাই, তো এই কারটারে যখন আপনি এখানে বানাইলেন, মানুষের রিঅ্যাকশনটা কি? মানুষ তো আমাকে দেখলে এরকম ভাবে যে মানে বাড়ির থেকে কোথা থেকে মনে হয় গাড়িটা আনছি, আমাকে বলে যে আমি চলবো বা আমাকে একটু চালাও, তখন আমি বলি যে সময় নেই, কারণ আমি তো ইউটিউবে পর্যন্ত কাজ করি। তো মানুষ তো মানে এটা নিয়ে বেরোই মুশকিল, রাস্তায় বেরোলেই ভিড়। এই যে কার্ডটা বানাইলেন আপনি, এটার পিছনে একটা কারণ নিশ্চয়ই আছে, আপনি একটা নিশ্চয়ই ড্রিম দেখছেন। এই যে ক্রেজটা অডিয়েন্সের, এটা কেমনে সামাল দেন? হ্যাঁ, এটা নিয়ে তো ভীষণ আমি রাস্তায় বাইরেতেই পারি না। আচ্ছা, বাইরেলেই ভিড়। আচ্ছা, আমাকে সাইড না দিয়া মানে পুরো দাঁড়ায় থাকে, দাঁড়ায় দেখে। আমি বলি যে একটু সরো না, আমি তো বেরোতে হবে। ও সরবে কি, ও শুধু আমাদের তাকিয়ে থাকে। আচ্ছা, তো আমার কষ্ট হয়, নিয়ে বাইরে এলে আমার খুবই কষ্ট হয়। আচ্ছা, এটা তো বড়, ভীষণ বড় গাড়িটা বানাইতে। এই যে আমার নামটা এত কঠিন লাগে, লিমুজিন। এই কারটা বানাইতে কতটুক সময় লাগছে আপনার? এই গাড়িটা বানাইতে আমার 1 মাস সময় লাগবে। আচ্ছা, এইটার মধ্যে কি কি আমরা যেমন একটা রান্না করতে গেলে ইনগ্রেডিয়েন্টস লাগে, এটাতে কি কি লাগছে? প্রথমে আমি একটা গাড়ি নিয়েছি যেটা ওয়ার্কিং কন্ডিশনে আসলো। আচ্ছা, এটা কি গাড়ি নিছিলেন? ফোর্ড ফিগো। আচ্ছা আচ্ছা। তারপরে আমি এটারে 2-3 দিন তো এটা সামনে খালি ঘুরতাম। আচ্ছা, কি করুম এটা তো লয়ে চলাইছি। তারপরে আমার একটা বন্ধু কইতেছে চল এটা এমন একটা বানাই যাতে ঘুরতে পারি। তো সবাই তো বন্ধু তো অনেক, তো আমি চিন্তা করছি তাহলে বড় করতে দিব, তো সবাই এটা ঘুরতে পারো। তারপরে আমি এরকম কিছু বাইরের দুবাইয়ের কিছু ভিডিওর গাড়ি দেখছি, যেমন লম্বা লম্বা, বেশ লম্বা লম্বা, আমার থেকে লম্বা লম্বা।
তখন আমি আমার এই গাড়িটারও মাঝখান থেকে কাটা শুরু করছি, লগে হেল্পার নিছি, নিয়ে প্রায় আমরা 3 জনে মিলে প্রথম একদিনেই আমি গাড়িটার একদম 2 পার্ট করে দিয়েছি। 2 পার্ট করার পরে আমি এটার মাঝখানে বড় কি করুম কত বড় করুম ওই হিসাবে রড সেসিস তৈরি করছি, আগে এটারে লম্বা করছি, তারপরে লম্বা করার পরে এখানে প্রায় 7 টাকা নিয়ে গেছে, আরো মজবুত করার জন্য আরো বিভিন্ন ভাবে এটার সাপোর্ট দিছি, যেইভাবে ব্রিজ তৈরি করে এরকম ভাবে। তারপরে এটার উপরে আমি আবার মানে বডি এটার প্রথম যে লুকসটা আসলো প্রিন্ট করছি এবং শীট লাগাইছি, সেম টু সেম ফাইবার গ্লাস লাগাইছি। তো এটা তো ভীষণ বড় হয়ে গেছে গা, তো এটার যদি ভিতরটা অন্ধকার হয়ে যায় তাহলে ভালো লাগতো না, তাহলে উপরটা আমি আবার এই সানরুফটা যেটা আর কি উপরে এটা ট্রান্সপারেন্ট পিভিসি গ্লাস দিছি হোয়াইট কালারের, যাতে আলো ভিতরে একদম ভালোভাবে আসে, এবং বানানোর পরে দেখলাম না ভিতরটা ফর্সাই থাকে। এখন আমার প্ল্যান এটারে ধীরে ধীরে আরো মোটিভেশন করুম, যেমন এখন তো পিছনে আর সামনে ড্রাইভার সিট আর পেছনে বসার সিট আছে, মাঝখানটা ভীষণ খালি, এই খালি জায়গাটা আছে 8.5 ফুট। তো এখন আমি ভাবতেছি এই 8.5 ফুটে একটা বেড বানাবো, বেড কাম সোফা, যখন দিনের বেলা কোথায় যাবো এটা সোফা থাকলো, আর রাত্রে হোটেল না নিয়ে এটাতেই ঘুমাইলাম। আরে বাহ, মানে এইটা নিয়ে যখন কেউ বাইরিব ধরেন এটা কত কিলোমিটার যাইতে পারবো, এটার ক্যাপাসিটি কতটুকু? এটা তো ডিজেল কার, যখন আপনি ডিজেল ভরবেন আবার এখান থেকে স্টার্ট, মানে আমি যদি চাই যে এখান থেকে আমি ধরেন কৈলাসহর গেলাম, ইজিলি যেতে পারবো, আরো দূরে যেতে পারবেন। আপনি যদি মনে করেন যে একটু রেস্ট করবেন কোথায়, এটাকেও রেস্ট দিলেন 1 ঘন্টা, তারপর আবার আপনি গুয়াহাটির মতো দূরেও যান না, 500 কিলোমিটার 600 কিলোমিটার, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। ধরেন অনেকেই গাড়ি কেনার সময় যেমন ধর ইয়ার ব্যাগ আরো যেই অ্যাক্সিডেন্টের হওয়ার মতো প্রোটেকশন গুলো গাড়িতে থাকে, এই গাড়িটা তো সেম প্রোটেকশন ওয়াইজ জিনিস আছে? হ্যাঁ, কোম্পানির প্রথম যে প্রোটেকশনটি ছিল সামনে এগুলি সেম আছে। স্টিয়ারিং এ সিট বেল্ট বা স্টিয়ারিং এর পাশে যে বসে তার সিট বেল্ট এগুলি আছে। পেছনটা আমি বড় করছি, ওইখানে হয়তো এরকম সেফটিটা নাই, কিন্তু বাকিটি মানে কোম্পানির মতো আছে। আপনি চাইলে কি সেফটিটা ক্রিয়েট করতে পারেন? একদম একদম, মানে এটা লেগে আরো সময় লাগবে। ধরেন কোনো একজন মানুষ আপনারা কইলো যে পার্থদা সেম আমারে এরকম একটা কার বানায় দেন, সেই ক্ষেত্রে তাই কস্টটা কত লাগবে? কস্টটা তো সঠিক বলা মুশকিল, তবে আমি মনে করি যে এরকম একটা গাড়িরে সেকেন্ড হ্যান্ড গাড়িরে লিমুজিন কারে পরিণত করতে গেলে ধরেন 2-2.5 লাখ টাকা লাগে। হ্যাঁ, আমি এটাই কইছি, মানে ধরেন ওই যেভাবে আপনি করছেন সেরকম ভাবে একজন হয়তো বা একজন কাস্টমার আমারও সেম টাকাই লাগছে, ওই হিসাবেই আমি কইছি আর কি। আচ্ছা, তবে ঘটনা একটা আছে এখানে, ঘটনাটা হলো এগুলির কিন্তু পারমিশনটা আমার কাছে নেই। আচ্ছা, কারণ যেহেতু এটা হোমমেড একটা কোনো কিছু, তো এখানে তো বিজনেস না, বা আমি ওই প্রপার মানে প্রফেশনাল ভাবে গভর্নমেন্ট থেকে কোনো পারমিশন বা বিগেলস এর অ্যাক্টের কোনো পারমিশন তো আমি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে একটা এই সমস্যাটা আইবো আপনার মনে কাছে, যে আমি বানাই তো দিয়ে লাইছি, চলাতে গেলে আপনার একটু মানে রোড পারমিশনটা তো আমি দিতে পারবো না। আচ্ছা, ছোট থেকে যেহেতু আপনার এই টেকনিক্যাল কিছু নিয়ে থাকার ইচ্ছা, কখনো কি মনে হয়েছে যে এইটা তো ইউটিউবে আইবেন বা ইউটিউবে কাজ করবেন, এটা তো অনেক পরে আইছে, কিন্তু শুরুতে যখন আপনি এটা করতেছেন ফ্যামিলির থেকে কতটা সাপোর্ট পাইছেন? ফ্যামিলি আমারও যথেষ্ট সাপোর্ট করছে, একদম মানে আমি যাই ইনকাম করছি সমস্ত টাকা এখানে আমি ইনভেস্ট করে দিয়েছি, কারণ এখানে কিন্তু আমার বউ ছিল, বাচ্চা ছিল, তারপরও ফ্যামিলি কিন্তু আমাকে কোনো প্রকার প্রবলেম বাধা দিচ্ছে না যে তুমি এগুলি করতেছো, টাকা নাই। তো অনেক সময় আমি বাবার থেকেও টাকা কিছু নিয়েছি, অন্য কথা কইয়া নিয়ে আইডিতে ইনভেস্ট করে দিছি। অনেকে কয় যে একজন মহিলার সাকসেসের পিছনে যেমন একজন পুরুষের হাত থাকে, একজন পুরুষের সাকসেসের পিছনে একজন মহিলার হাত ভীষণভাবে থাকে, তো এটা তো মানেন নিশ্চয়ই যে ভীষণভাবে সাপোর্ট পাইছেন আপনি। সব থেকে বড় কথা হয়েছে এই ধরনের কাজে আগেই মানুষ মনে করে যে তার ভবিষ্যৎ নাই। নিউ জেনারেশন যারা আইব, যারা এগুলি দেখতে, আমরা অনেক সময় দেখি বাচ্চারা কোনো জিনিস দিলে এটা খুললা টুলা ভিতরে কি আছে এটা সেই দেখে, তো নিউ জেনারেশন যারা আইব তারারে আপনার জিনিসটা দেখা যদি ইন্সপায়ার হয়, তারা যদি শিখতে চায় আপনার কাছে যে পার্থদার কাছে আমি কাজ শিখুম, তো সেই ক্ষেত্রে আপনার কি বার্তা থাকবো তার কাছে? এই যেমন আমার কাছে যদি কোনো ছেলে আসে এটা বুঝতেছে না, আমার যতটুকু সম্ভব আমি ওরে বুঝিয়ে দিই। আমি যে বেস্ট এটা শিওর না, কিন্তু আমার দ্বারা এতদিনের দীর্ঘদিনের এই কাজ করার ফলে যেটা আমি শিখছি ওটা তারা অবশ্যই শিখাই যে এইটা এইভাবে করলে এটা হইব। বিশেষ করে ইলেকট্রিকের পার্টটা আর কি, আমি কিন্তু আবার ওই
ইঞ্জিন ব্যাপারটা নিয়ে অতটা বুঝি না। আমি ইলেকট্রনিক্সটার উপরে ভালো বুঝি, ইলেকট্রিকের উপরে ভালো বুঝি। তো আমি অনেক সময় বন্ধুরা আমাকে ফোন করে যে এই প্রবলেম সেই প্রবলেম, তখন আমি তারা বলি, সলভ করে দিই। আরেকটা জিনিস বলবো, মানে যারাই মনে করেন যে এরকম কোনো ইনোভেটিভ কাজ করতে চায় বা আমার থেকে শিখতে চায়, আমি অবশ্যই তাদেরকে ওয়েলকাম, আসো, যতটুকু আমি বুঝি ততটুকু শেখাবো, শেখার তো শেষ নেই। একদম একদম। আচ্ছা, যেখান থেকে আমার একটা প্রশ্ন, আমি অফ ক্যামেরা তো আপনারা কইছিলাম যে হয়তো এই কোশ্চেনটা ভীষণ বোকা বোকা হইব, তাও সাধারণ মানুষের মনে একটা কোশ্চেন আইতেই পারে যে এত ইউনিক কাজ করেন, এত মেশিনারি, এত জিনিস, কোনোদিন কোনো কোম্পানি টাইপ করার চেষ্টা করছে বা কথা হয়েছে এরকম? না, এখন অব্দি হয়নি। আরেকটা কারণ থাকতে পারে এর মধ্যে, আমার এরিয়াটা, এটা তো আমরা ত্রিপুরাতে থাকি, ত্রিপুরাতে কিন্তু অনেকটাই ওদের থেকে দূর। একদম যে এরকম যে আমার কেউ কোনোদিন ইমেল করছে না বা ফোনও করছে না, তা ভুল। আচ্ছা, পাইছি না কোনো কোম্পানির সাপোর্ট, কিন্তু আমাকে কিন্তু ইমেল করে। যখনই আমি বলি যে আমি ত্রিপুরাতে, তখন ওদের মানে আশাটা আমার প্রতি ধীরে ধীরে কম হয়ে, ফার্স্ট ইমেল যেরকম স্পিড থাকে বা যেরকম এক্সপ্রেশন ওরা দেখা, ধীরে 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 তারা বুঝতে পারে যে আমি তারা থেকে অনেকটা দূরে, এখানে আসাটা তার জন্য একটা প্রবলেম, থাকাটা একটা প্রবলেম। তো ত্রিপুরাতে আমি একটু কমই ফেসিলিটি পাইছি। যদি আরো সম্ভব হয়, ভালো কিছু সুযোগ পাই, তাহলে হয়তো বাইরে যদি যাই, দিল্লি, বোম্বে, পুনে, যেখানে আমার ইলেকট্রিকের সবচেয়ে বেশি ফ্লো, হয়তো আমি আরো একটু কিছু করতে পারবো। এখন যে ইলেকট্রিকের কার বেরিয়েছে, ইলেকট্রিকের স্কুটি বেরিয়েছে, সেই ক্ষেত্রে তো যেহেতু আপনি এই কাজগুলি করতেছেন, অনেক কোম্পানি আপনার সাথে টাই আপ করতে হয়তো ভবিষ্যতে হইব। কিন্তু এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা যারা ধরেন বাচ্চারা যে ইসেগুলি থাকে, মানে খেলনার যে গাড়িগুলি থাকে বা এরকম গাড়িগুলি থাকে, এগুলো তো মানে রোড ওয়াইজ চলে না, ধরেন বাড়ি ঘরে খেলতেছে বাচ্চারা, এরকম ইয়ে করে। এই ধরনের কোনো টয়েজের দোকান থেকে মানে যদি ধরেন পার্থদার সঙ্গে আমরা কাজ করতে চাই, সেই ক্ষেত্রে কি কাজ করা সম্ভব, না তার জন্য পারমিশনের প্রয়োজন? না, এই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, এরকম আমি করিও। আমার ত্রিপুরাতে কিছু কিছু দোকান এখন নতুন হয়েছে, টয় বা বাইসাইকেল, এগুলিতে আমি ঠিক করা, মানে এই যে এর লিগা কোনো রকম পারমিশনের প্রয়োজন নেই। আচ্ছা, একদম শেষের পথে, এবং মানে পার্থদারও সময় খুব কম, যে আমরা যখন কোনো একটা জিনিস শুরু করি, এটা অনেকটা একটু মোটিভেশনাল কথা হয়ে যাবে বোগা, তখন আমরা আগেই মনে হয় হইব তো, পারুম তো, এই জিনিসটা যারার মধ্যে থাকে তারা অনেকটা পিছা যায়। তো আপনি পার্থ সাহা মানুষরে কি করবেন যখন মানুষ একটা কিছু শুরু করার আগে তার প্রথমেই মনে হয় পারুম তো, ওই জিনিসটা কতটা মানুষকে পিছিয়ে দেয়? এক্ষেত্রে আপনার ধারণা কি? আগে স্থির করতে হবে নিজেকে যে আমি এটা করবই। হ্যাঁ, প্রথম প্রথম তো একটু অসুবিধা আসবেই, আর সাকসেস হতে গেলে টাইম দিতে লাগবে একদম। যেটা আমি আমার ভয়েসে টেকনিক্যাল পার্থ চ্যানেল করার পরে আমি তো প্রথমে টাকা পাইনি। আমি 1 জানুয়ারি 2018-তে আমি চ্যানেল খুলি, তারপরে আমি ডিসেম্বর মাসে প্রথম আমি পেমেন্ট পাই। তাহলে এখানে একটা লং, মানে একটা গ্যাপ আপনি বুঝতে পারেন, এখানে একটা কত বড় গ্যাপ আপনি বুঝতে পারেন। তো এই মাঝখানে এই 9 মাস 10 মাসের যে গ্যাপটা, এখানে অপেক্ষা লগে আমার তো ইনভেস্টও করতে হইতেছে, কারণ আমি তো প্রতিনিয়ত 1 মাস পর পর একটা ভিডিও দিতেছি। তো ভিডিও দিতে গিয়ে তো আমি জিনিস কিনতে লাগতেছে, তো এখানে তো ভালো টাকা আমার ইনভেস্ট হইতেছে, প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা এই মাঝখানে 1 তারিখ থেকে, মানে জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বরের মানে 1 থেকে 1.5 লাখ টাকা আমি ইনভেস্ট করে ফেলেছি। তারপরে আমি পাই অল্প 17,000 টাকা প্রথম, কিন্তু আমি খুব খুশি যে আমি কিছু একটা তো আলু আমার। না, এই যে জিনিসটা পার্থদা, যে মানুষ চেষ্টা করলে অনেক কিছুই করতে পারে, আর চেষ্টা না করলে সে কোনো কিছু করতে পারতো না। ঠিক। কিন্তু এই যে টেকনিক্যাল পার্থর ব্যাপারটা, আজকে আগরতলা শহরে বা ত্রিপুরাতে যারাই আছে, যারাই আপনারা দেখে, যারা আপনার অডিয়েন্স আছে, বা টক উইথ ঋতু পডকাস্টে যারা আপনারা দেখতেছে এখন, তার মনে হইতেই পারে যে পডকাস্ট এমন একটা জিনিস যেখানে মোটিভেশনাল কিছু কথা কওয়া হয়, মানুষ বুঝতে পারে যে এই জিনিসটার থেকে তারা মানে এই জিনিসটা আমরা নিতে পারি পার্থদার থেকে। কিছুদিন আগে একটা ঘটনা ঘটছিল যে আমরা সবাই দেখি যে এখন রাস্তাঘাটে মানুষ হিউজ রকমের বাইক অ্যাক্সিডেন্ট হইতেছে, বাইক গতানুগতিক ভাবে যে বাইকের স্পিডটা থাকে তার থেকে অনেকটা বেশি। যেহেতু এই আপনারা এরকম ধরনের জিনিস করেন,
যেহেতু রোড পারমিশন নাই তার বিষয়টাও আইতাছে না, কিন্তু যানবাহনের ক্ষেত্রে একটা যানবাহনের ক্ষেত্রে মেকানিক্যাল যে বিষয়গুলো আছে এটা মানুষের মাথায় কতটা থাকা দরকার, যে স্পিড লিমিটটা আমার কতটা থাকা দরকার, এই নলেজটা কতটা থাকা দরকার। ভালো কথা বলছেন। স্পিড লিমিট আমার হিসাবে 40 ক্রস করা শহরের জন্য ঠিক না। আর 40 তো আমি বলবো যে নিজের সেফটিটা নিজে ইউজ করা দরকার, হেলমেট মাস্ক। আর অনেকে দেখি মানে চলার পথে ফোনে কথা কইতেছে। কালকে দেখলাম ও বাইক চালাইতেছে, আমারও ওভারটেক করতেছে, ফোনে কথা কইতেছে। তো আমি হেরে হাত দেখাইছি, স্লো করতে। আমি বলছি ভাই তুমি একটু দাঁড়ায় কথা কও, তারপরে তুমি চলাও, দরকার এরপরে তুমি আরো 20 স্পিড বাড়িয়ে চলাও, কোনো প্রবলেম হতো না। কিন্তু দুইটা কাজ একসঙ্গে করতেছো, এখানে তুমি অ্যাক্সিডেন্ট হইবা, লগে আরেকজন অ্যাক্সিডেন্ট করাইবা, একদম সমস্যায় পড়বা। আর দেখি কি পূজাবালি আসলে পোলাপান পাগল হয়ে যাবে, এটা তো আরো খারাপ এই জেনারেশনটা। আমি এই তো আজকে আপনার 8 তারিখ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ সরস্বতী পূজা, আমি দেখলাম কি পাগল হয়ে গেছে। আমি গাড়ি নিয়ে বেরোয়ার ইচ্ছা ছিল, লিমুজিন কারটা নিয়ে, কিন্তু আমি বাইরেই হইনি। কারণ আমি দেখতেছি আমার গ্রামের এই রোডেই আমি চলাতে পারতেছি না। অথচ তো অন্যদিন তো আমি ইজিলি চলাই, ওই দিন দেখতেছি ছেলেরা পাগল হয়ে গেছে। এগুলি ঠিক না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা বাইক চালাও বা গাড়ি চালাও, মেনটেন করো, এবং মোবাইল ফোন তো একদম সঙ্গে ইউজ করবে না, একদম প্লিজ। আমার এই কথাটা তোমরা মানো। টক উইথ ঋতু পডকাস্টে আজকে পার্থতা আসলো আমাদের সঙ্গে, এবং আমরা বরাবরভাবেই নতুন কিছু আপনারা দিতে চাই এবং দেইও। কেমন লাগছে পডকাস্টে আমার সঙ্গে আলোচনা কইরা? প্রথমত এই কথাটা আমি জানতে চাবো। খুব ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে। এবং আমরা পডকাস্টে যারা অডিয়েন্স আমার আছে তারারে কেন দেখবো আপনার এই পডকাস্টটা, এটা একটু কইয়া দেন। দেখো, আমি নর্মাল আড়ালিয়ার ছেলে, তো সবার কাছে এটাই রিকোয়েস্ট করব যে উনি আমার সঙ্গে এতক্ষণ ধরে যেই আমরা পডকাস্টটা করেছি, ওনার কথা এবং ওনার ধারা আমাদের খুবই ভালো লাগছে। তোমরাও এই ভিডিওটা দেখো, শেয়ার করো, এবং পাশাপাশি আমার যে চ্যানেলটা রয়েছে টেকনিক্যাল পার্থ, ওইটাকেও একবার ভিজিট করো। উনি খুব ভালো আমার সঙ্গে ব্যবহার করেছে এবং ভালো কথা বলেছে। তোমাদের সঙ্গে আমি এতক্ষণ যেত কথা বলি, শেয়ার করি, সবই আমরা সবাই সহমতির দ্বারাই করেছি। তো আমি লাস্ট এটাই বলবো, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার সবাই।